আসসালামু আলাইকুম। বিবিএ ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি আজকে পড়াবো অ্যাকাউন্টিং ফর অপারেটিং সেগমেন্টস এই চ্যাপ্টারটি। অ্যাকাউন্টিং ফর অপারেটিং সেগমেন্টস এর বাংলা অর্থ হচ্ছে পরিচালন বিভাগের হিসাব রক্ষণ। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এই সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে অ্যাকাউন্টিং ফর অপারেটিং সেগমেন্টস। তো যেহেতু আজকে প্রথম ক্লাস, সেহেতু আমরা প্রথমে জানব যে অপারেটিং সেগমেন্টস কাকে বলে। ওকে, অপারেটিং সেগমেন্টস এর বাংলা অর্থ হচ্ছে পরিচালন বিভাগ। এখানে বলা হয়েছে একটি প্রতিষ্ঠানে অনেকগুলো সেগমেন্ট থাকতে পারে, কিন্তু সবগুলোই পরিচালন সেগমেন্ট নয়। পরিচালন সেগমেন্ট ব্যবসা প্রতিষ্ঠানের এমন একটি সেগমেন্ট যা ব্যবসায় কার্যক্রমে জড়িত, যেখানে নিয়মিত ব্যয় ও রাজস্ব আয় সংগঠিত হয়ে থাকে, যার পৃথক আর্থিক তথ্য থাকে এবং যার পরিচালন রিপোর্ট বা ফলাফল উক্ত সেগমেন্টের ব্যবস্থাপক প্রতিষ্ঠানের চিফ অপারেটিং ডিসিশন মেকার এর নিকট নিয়মিত উপস্থাপন করে থাকেন, তাকেই পরিচালন বিভাগ বা অপারেটিং সেগমেন্ট বলে। আমি যদি পুরো বিষয়টা একটা উদাহরণের সাহায্যে বোঝাতে চাই, তাহলে বিষয়টা দাঁড়াবে এরকম। যেমন বাটা হচ্ছে একটা কোম্পানি। এখন বাটা কোম্পানির দুটি সেলস ডিভিশন আছে। একটা সেলস ডিভিশন ঢাকায় অবস্থিত, আর একটা সেলস ডিভিশন খুলনায় অবস্থিত। এখন আমি যদি জানতে চাই যে ঢাকা যে সেলস ডিভিশনটা আছে এটা কি অপারেটিং সেগমেন্ট, বা যদি এটাও জানতে চাই যে খুলনা যে সেলস ডিভিশনটা আছে এটা কি অপারেটিং সেগমেন্ট, এইটা জানার জন্য আমাদের এই সংজ্ঞার সাথে একটু রিলেট করতে হবে। আমরা এখানে বলেছি যে পরিচালন সেগমেন্ট ব্যবসা প্রতিষ্ঠানের এমন একটি সেগমেন্ট যা ব্যবসায় কার্যক্রমে জড়িত। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকা ডিভিশন, এটা যেহেতু একটা সেলস ডিভিশন, তো এটা অবশ্যই ব্যবসায় কার্যক্রমে জড়িত। আবার খুলনা ডিভিশন, এটাও যেহেতু একটা সেলস ডিভিশন, তো অবশ্যই খুলনা ডিভিশন ব্যবসায় কার্যক্রমে জড়িত। এরপর বলা হয়েছে যেখানে নিয়মিত ব্যয় ও রাজস্ব আয় সংগঠিত হয়ে থাকে। অবশ্যই ঢাকা যেহেতু সেলস ডিভিশন, এখানে নিয়মিতভাবে ব্যয় ও আয় সংগঠিত হয়ে থাকে। খুলনা যেহেতু সেলস ডিভিশন, এখানেও নিয়মিত ব্যয় ও আয় সংগঠিত হয়ে থাকে। তারপর বলা হয়েছে যার পৃথক আর্থিক তথ্য থাকে। অবশ্যই ঢাকা সেলস ডিভিশনের পৃথক আর্থিক তথ্য আছে, খুলনা সেলস ডিভিশনেরও পৃথক আর্থিক তথ্য আছে। এরপর বলা হয়েছে যার পরিচালন রিপোর্ট বা ফলাফল। পরিচালন রিপোর্ট বলতে বোঝানো হয় ওই সেগমেন্টের আর্থিক প্রতিবেদন। ঠিক আছে, পরিচালন রিপোর্ট বলতে কি বোঝানো হয়? ওই সেগমেন্টের আর্থিক প্রতিবেদন। হ্যাঁ, তো পরিচালন রিপোর্ট বা ফলাফল উক্ত সেগমেন্টের ব্যবস্থাপক প্রতিষ্ঠানের চিফ অপারেটিং ডিসিশন মেকার এর নিকট নিয়মিত উপস্থাপন করে থাকেন। তো অবশ্যই ঢাকা ডিভিশনের যিনি ব্যবস্থাপক, ঠিক আছে, ঢাকা ডিভিশনের যিনি ব্যবস্থাপক বা খুলনা ডিভিশনের যিনি ব্যবস্থাপক, হ্যাঁ, সেই ব্যবস্থাপক কী করে? প্রতিষ্ঠানের চিফ অপারেটিং ডিসিশন মেকারের নিকট পরিচালন রিপোর্ট নিয়মিত উপস্থাপন করে থাকেন। তো আমরা বলতে পারি ঢাকা ডিভিশন এটা হচ্ছে একটি অপারেটিং সেগমেন্ট এবং খুলনা ডিভিশন এটা হচ্ছে একটি অপারেটিং সেগমেন্ট। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে অপারেটিং সেগমেন্ট বা পরিচালন বিভাগ কাকে বলে। এখন আমরা দেখব যে এই চ্যাপ্টারের ম্যাথ করার জন্য আমাদের কয়টি সূত্র মনে রাখতে হবে। এই চ্যাপ্টারের ম্যাথ করার জন্য আমাদের টোটাল 5টি সূত্র আছে। এই 5টি সূত্র যদি আমাদের মনে থাকে, তাহলে এই চ্যাপ্টারের সকল ম্যাথ আমরা সমাধান করতে পারবো। ওকে, স্ক্রিনে আমরা 1 নাম্বার ফর্মুলাটি দেখতে পাচ্ছি। আমাদের প্রথম ফর্মুলাটি হচ্ছে মার্জিন। মার্জিন যদি আমরা বের করতে চাই, তাহলে সূত্রটি হচ্ছে নিট অপারেটিং ইনকামকে সেলস দিয়ে ভাগ করব। নিট অপারেটিং ইনকামকে যদি আমরা সেলস দিয়ে ভাগ করি, তাহলে মার্জিন পাওয়া যাবে। আর মার্জিনের আরেকটা নাম আছে রিটার্ন অন সেলস। যদি রিটার্ন অন সেলস বের করতে বলে, তাহলেও আমরা মার্জিন বের করব, বা এই সূত্রটা প্রয়োগ করে আমরা রিটার্ন অন সেলসও নির্ণয় করতে পারবো। আমাদের 2 নাম্বার ফর্মুলাটা হচ্ছে টার্নওভার বের করার ফর্মুলা। টার্নওভার বের করার সূত্রটি হচ্ছে সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট। আমরা যদি সেলসকে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট দিয়ে ভাগ করি, তাহলে টার্নওভার পাওয়া যাবে। 3 নাম্বার ফর্মুলাটি হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের উপর আয়, যাকে সংক্ষেপে ROI বলা হয়। যদি ROI বের করতে চাই, তাহলে সূত্রটি হচ্ছে মার্জিন ইনটু টার্নওভার। মার্জিনের সাথে টার্নওভার গুণ করলে যে রেজাল্টটা পাওয়া যাবে সেটাকেই বলা হয় রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের উপর আয়, যাকে আমরা সংক্ষেপে ROI বলে থাকি। ROI বের করার ফর্মুলা হচ্ছে মার্জিন ইনটু টার্নওভার। এরপর দেখব আমাদের পরবর্তী ফর্মুলা। আমাদের 4 নাম্বার ফর্মুলা হচ্ছে রেসিডুয়াল ইনকাম বা অবশেষ আয় বের করার ফর্মুলা। তো প্রথমেই আমরা জানব রেসিডুয়াল ইনকাম বা অবশেষ আয় বলতে আসলে কী বোঝায়। এখানে বলা হয়েছে কোনো সেগমেন্টের প্রত্যাশিত আয়ের অতিরিক্ত উপার্জিত আয়টুকুকে অবশেষ আয় বলে। প্রতিটি সেগমেন্ট তার বিনিয়োগকৃত মূলধনের উপর
একটি ন্যূনতম আয় প্রত্যাশা করে। সেগমেন্টের প্রকৃত আয় যদি এই ন্যূনতম আয় অপেক্ষা অতিরিক্ত হয় তবে এই অতিরিক্ত আয়কে বলা হয় অবশেষ আয়। আচ্ছা, পুরো বিষয়টা যদি আমি সংক্ষেপে বলি যে অবশেষ আয় বলতে আসলে কি বোঝায়, সেটা আমরা প্রথম লাইন থেকেই বুঝতে পারি। যেমন এখানে বলা হয়েছে কোনো সেগমেন্টের প্রত্যাশিত আয়ের অতিরিক্ত উপার্জিত আয়টুকুকে অবশেষ আয় বলে। অর্থাৎ কোনো সেগমেন্ট থেকে আমরা যেই টাকা আয় হবে বলে প্রত্যাশা করি তার চেয়ে বেশি টাকা যদি আয় হয় তাহলে যতটুকু বেশি আয় হয়েছে সেইটাকেই বলা হয় রেসিডুয়াল ইনকাম বা অবশেষ আয়। অর্থাৎ একটা সেগমেন্ট থেকে আমি প্রত্যাশা করছি যে 10,000 টাকা আয় হবে, কিন্তু প্রকৃতপক্ষে আয় হয়েছে 12,000 টাকা, তাহলে প্রত্যাশার চেয়ে 2,000 টাকা বেশি আয় হয়েছে, সেই 2,000কেই বলা হবে রেসিডুয়াল ইনকাম বা অবশেষ আয়। আশা করি রেসিডুয়াল ইনকাম বা অবশেষ আয় কাকে বলে এই বিষয়টি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা দেখব রেসিডুয়াল ইনকাম বা আর আই বের করার ফর্মুলা। ওকে, এইখানে রেসিডুয়াল ইনকাম বা আর আই বের করার একটা ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি। আর আই বের করার ফর্মুলাটা হচ্ছে এনওয়াই মাইনাস অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট ইন্টু মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। অর্থাৎ আর আই বের করার জন্য আমরা সূত্র প্রয়োগ করব এনওআই। এনওআই মানে হচ্ছে নিট অপারেটিং ইনকাম। নিট অপারেটিং ইনকাম থেকে বিয়োগ করতে হবে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট ইন্টু মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। অর্থাৎ অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটের সাথে মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন গুণ করলে যেই গুণফলটা বের হবে এনওয়াই থেকে, সেই গুণফলটা বিয়োগ করলেই রেসিডুয়াল ইনকাম বা আর আই এর মান বের হয়ে যাবে। এখন রেসিডুয়াল ইনকামের আরেকটা সূত্র আছে, সেই সূত্রটা কিভাবে আসছে সেটা আমি বুঝাই দিচ্ছি। এই যে এখানে লিখেছি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট ইন্টু মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, এই গুণফলটাকে বলা হয় মিনিমাম রিকোয়ার্ড ইনকাম। ঠিক আছে, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটের সাথে যদি মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন গুণ করি তাহলে যে গুণফলটা বেরোবে সেটাকে কি বলা হয় মিনিমাম রিকোয়ার্ড ইনকাম। যদি এই গুণফলটাকে মিনিমাম রিকোয়ার্ড ইনকাম বলা যায় তাহলে রেসিডুয়াল ইনকামের আরেকটা বিকল্প সূত্র বের হয়ে যাচ্ছে। সূত্রটা হচ্ছে আর আই সমান সমান এনওয়াই মাইনাস মিনিমাম রিকোয়ার্ড ইনকাম। ঠিক আছে, খুবই সহজ বিষয় যে আমাদের প্রথম যে সূত্রটা এটা হচ্ছে অরিজিনাল সূত্র। আর আই সমান সমান সূত্রটা হচ্ছে এনওয়াই মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট ইন্টু মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। এখন এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেই অংশটা আছে এই গুণটা যদি আমরা করি তাহলে যে রেজাল্টটা বেরোবে সেটাকে বলা হয় মিনিমাম রিকোয়ার্ড ইনকাম। তাহলে এই গুণফলটাকে যদি মিনিমাম রিকোয়ার্ড ইনকাম বলা যায় তাহলে আমি রেসিডুয়াল ইনকামের একটা নতুন সূত্র পেয়ে যাচ্ছি যে এনওয়াই মাইনাস মিনিমাম রিকোয়ার্ড ইনকাম। অর্থাৎ ওই ফার্স্ট ব্র্যাকেটের অংশের পরিবর্তে আমরা মিনিমাম রিকোয়ার্ড ইনকাম যেহেতু লিখতে পারবো, তো নতুন সূত্রটা পেয়ে যাচ্ছি এরকম যে রেসিডুয়াল ইনকাম সমান সমান এনওয়াই মাইনাস মিনিমাম রিকোয়ার্ড ইনকাম। এখন এই সূত্র থেকে আমরা আরও কিছু সূত্র বের করতে পারবো। বিষয়টা হচ্ছে এরকম, প্রথমে আর আই আছে, আমরা এখানে আর আই লিখলাম। এই যে মাইনাস মিনিমাম রিকোয়ার্ড ইনকাম আছে, এক পাশের মাইনাস যদি সমান সমানের আরেক পাশে চলে আসে তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে আর এর সাথে প্লাস হবে কি মিনিমাম রিকোয়ার্ড ইনকাম সমান সমানের পর কি থাকবে শুধু এনওয়াই থাকবে। তাহলে দেখো এনওয়াই সমান সমান আমরা একটা সূত্র পেয়ে গেলাম যে এনওয়াই বের করার সূত্রটা হচ্ছে আর আই প্লাস মিনিমাম রিকোয়ার্ড ইনকাম। আচ্ছা, আরেকটা সূত্র বের করা যাবে যদি আমরা মিনিমাম রিকোয়ার্ড ইনকামকে রেখে দিই এই পাশে, মিনিমাম রিকোয়ার্ড ইনকাম। মিনিমাম রিকোয়ার্ড ইনকামকে যদি আমরা সমান সমানের বা পাশে রেখে দিই আর আড়াইটাকে যদি অপর পাশে নিয়ে যাই তাহলে অপর পাশে গিয়ে আড়াইটা মাইনাস হয়ে যাবে, কারণ আড়াই এখানে প্লাস অবস্থায় আছে, অপর পাশে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা মিনিমাম রিকোয়ার্ড ইনকাম বের করার কিন্তু একটা সূত্র পেয়ে গেলাম যে মিনিমাম রিকোয়ার্ড ইনকাম আমরা বের করতে পারবো এনওয়াই মাইনাস আরআই। এই সূত্রটা প্রয়োগ করে আমরা মিনিমাম রিকোয়ার্ড ইনকামও বের করতে পারবো। তো আশা করি রেসিডুয়াল ইনকামের সূত্রটি সবাই বুঝতে পেরেছো যে আমরা প্রথম সূত্র দিয়ে রেসিডুয়াল ইনকাম বের করব। হ্যাঁ, যদি আমরা মিনিমাম রিকোয়ার্ড ইনকাম অঙ্কে পেয়ে যাই তাহলে এনওয়াই থেকে মিনিমাম রিকোয়ার্ড ইনকাম বিয়োগ করেও রেসিডুয়াল ইনকামের মান বের করতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে রেসিডুয়াল ইনকামের এই যে সূত্রটা আমি লিখেছি, হ্যাঁ, এই মাইনাসটা যদি সমান সমানের বাঁ পাশে আসে তাহলে আর এর সাথে প্লাস হবে মিনিমাম রেকর্ড ইনকাম। আর সমান সমানের পর তো এনওয়াই থাকতেছে, তাহলে এনওয়াই বের করার জন্য কিন্তু আমরা এই সূত্রটাও প্রয়োগ করতে পারবো যে রেসিডুয়াল ইনকামের সাথে মিনিমাম রেকর্ড ইনকাম যোগ করে দিলে এনওয়াই বা নিট অপারেটিং ইনকামের মান বের হয়ে যাবে। আবার মিনিমাম রিকোয়ার্ড ইনকাম যদি আমরা বাম পাশে রেখে দিই
আর রেসিডুয়াল ইনকামটাকে যদি সমান সমানের অপর পাশে নিয়ে যাই তাহলে কিন্তু মিনিমাম রিকোয়ার্ড ইনকাম সমান সমান সূত্র হবে NY মাইনাস RI। আচ্ছা, আশা করি সবাই সূত্রগুলো বুঝতে পেরেছো। চলে যাচ্ছে আমাদের পরবর্তী ফর্মুলায়। আচ্ছা, 5 নম্বর ফর্মুলাটি হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ফর্মুলা, অর্থাৎ এই 5টা ফর্মুলা ব্যবহার করে আমরা এই চ্যাপ্টারের প্রায় প্রতিটি অঙ্কের সমাধান করতে পারবো। 5 নম্বর ফর্মুলাটি হচ্ছে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট বের করার ফর্মুলা। অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট যদি আমরা বের করতে চাই তাহলে সূত্র প্রয়োগ করতে হবে বিগিনিং অপারেটিং অ্যাসেট প্লাস ইন্ডিং অপারেটিং অ্যাসেট ডিভাইড বাই 2, অর্থাৎ বিগিনিং অপারেটিং অ্যাসেট আর ইন্ডিং অপারেটিং অ্যাসেট যোগ করব, সেই যোগফলকে 2 দিয়ে ভাগ করব, তাহলেই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট এর মান চলে আসবে। এই 5টাই ছিল এই চ্যাপ্টারের ফর্মুলা। এখন আমরা এই সূত্রগুলোর আলোকে একটা অঙ্কের সমাধান করা শিখব। ওকে, আমরা স্ক্রিনে 1 নাম্বার অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে দ্য ফলোয়িং ডাটা আর রিলেটেড টু যমুনা লিমিটেড ইন 2014। 2014 সালে যমুনা লিমিটেডের কিছু তথ্য নিচে দেওয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট দেওয়া আছে 15 লাখ টাকা, সেলস ডিউরিং দ্য ইয়ার এবছরের বিক্রয় দেওয়া আছে 20 লাখ টাকা, নিট অপারেটিং ইনকাম দেওয়া আছে 1,20,000 টাকা। এখন এই 3টা তথ্য ব্যবহার করে আমাদের বলছে কম্পিউট নির্ণয় করো মার্জিন, টার্নওভার অফ অ্যাসেট অ্যান্ড রয়, অর্থাৎ মার্জিন, টার্নওভার এবং রয় এই 3টা রিকোয়ারমেন্টসের মান বের করতে হবে। তো আমাদের অঙ্কের মধ্যে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট দেওয়া আছে 15 লাখ টাকা, সেলস ডিউরিং দ্য ইয়ার এবছরের বিক্রয় দেওয়া আছে 20 লাখ টাকা এবং নিট অপারেটিং ইনকাম দেওয়া আছে 1,20,000 টাকা। এই 3টা তথ্য ব্যবহার করে আমরা মার্জিন, টার্নওভার এবং রয় এই 3টা রিকোয়ারমেন্টের সমাধান করব। ওকে, আমাদের 1 নম্বর অঙ্কে কী কী বের করতে বলেছে সে বিষয়টা আরেকবার বলে দিচ্ছি। আমাদেরকে মার্জিন বের করতে হবে, টার্নওভার বের করতে হবে এবং রয় বের করতে হবে। একটা বিষয় বলে রাখি, মার্জিনের অ্যান্সার সবসময় পার্সেন্টেজে হবে, টার্নওভারের অ্যান্সারের পাশে অবশ্যই টাইমস কথাটা লিখতে হবে এবং রয়ের অ্যান্সারও পার্সেন্টেজে হবে। এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে। মার্জিন অ্যান্সার পার্সেন্টেজে হবে, টার্নওভারের অ্যান্সারের পাশে টাইমস কথাটা লিখতে হবে এবং রয়ের অ্যান্সারও পার্সেন্টেজে হবে। আচ্ছা, এখন আমরা প্রথমে মার্জিন বের করব। তো আমি প্রথমেই লিখব ক্যালকুলেশন অফ মার্জিন। আমরা মার্জিন ক্যালকুলেশন করব। আমরা জানি মার্জিন বের করার সূত্র হচ্ছে নিট অপারেটিং ইনকাম ডিভাইড বাই সেলস। নিট অপারেটিং ইনকামকে যদি আমরা সেলস দিয়ে ভাগ করি তাহলেই মার্জিন পাওয়া যাবে। আমাদের অঙ্কের মধ্যে নিট অপারেটিং ইনকাম দেওয়া আছে 1,20,000 টাকা। তো আমি নিট অপারেটিং ইনকামের পরিবর্তে লিখব 1,20,000 টাকা, তাকে ভাগ করতে হবে সেলস দিয়ে। আমাদের অঙ্কে সেলস দেওয়া আছে 20 লাখ টাকা, তো আমরা সেলসের পরিবর্তে 20 লাখ টাকা লিখব। 1,20,000কে যদি আমরা 20 লাখ দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট আসে 0.06। মার্জিনের অ্যান্সার যেহেতু পার্সেন্টেজে আসবে, সো যে রেজাল্ট আসবে তার সাথে আমরা 100 গুণ করব, তাহলে এখানে হবে 6%। হ্যাঁ, 0.06-এর সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে কত হয়? 6% হয়। আচ্ছা, আশা করি মার্জিন বের করতে হয় কিভাবে এই বিষয়টি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা টার্নওভার নির্ণয় করব। সো বি নাম্বার রিকোয়ারমেন্ট দিয়ে লিখলাম ক্যালকুলেশন অফ টার্নওভার। আমরা জানি টার্নওভার সমান সমান সূত্রটি হচ্ছে সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট। সেলসকে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট দিয়ে ভাগ করলেই টার্নওভার পাওয়া যাবে। আমাদের অঙ্কে সেলস হচ্ছে 20 লাখ টাকা, তো আমি সেলসের পরিবর্তে 20 লাখ টাকা বসাবো। এই 20 লাখকে ভাগ করতে হবে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট দিয়ে। অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট হচ্ছে 15 লাখ টাকা। সো অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটের পরিবর্তে আমি 15 লাখ টাকা বসাই দিলাম। এখন 20 লাখকে যদি 15 লাখ দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট আসে 1.33 টাইমস, অর্থাৎ টার্নওভারের যে অ্যান্সারটা বের হবে তার পাশে অবশ্যই টাইমস কথাটা লিখতে হবে। এরপর আমাদের লাস্ট রিকোয়ারমেন্টে রয় নির্ণয় করতে হবে। তো আমরা এখন সি নাম্বার রিকোয়ারমেন্ট দিয়ে রয় নির্ণয় করব। প্রথমে লিখলাম সি নাম্বার রিকোয়ারমেন্ট ক্যালকুলেশন অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ব্র্যাকেটে লিখলাম রয়। আমরা জানি রয় বের করার সূত্র হচ্ছে মার্জিন ইন্টু টার্নওভার। মার্জিনের সাথে টার্নওভার গুণ করলেই আমরা রয়ের মানটা পেয়ে যাব। সো মার্জিন কত বের হয়েছে? মার্জিন বের হয়েছে 0.06। সো এখানে মার্জিনের পরিবর্তে 0.06 বসাবো, তার সাথে গুণ করতে হবে টার্নওভার। টার্নওভারের মান বের হয়েছে 1.33। সো এখানে লিখলাম 1.33। যদি 0.06 সাথে 1.33 গুণ করি তাহলে রেজাল্ট আসে 0.0798। সো রয়ের অ্যান্সার সবসময় পার্সেন্টেজ আসবে। যে অ্যান্সারটা বের হয়েছে তার সাথে আমরা 100 গুণ করব, তাহলে অর দিয়ে লিখতে পারি
7.98%। তো এটাই ছিল 1 নম্বর অঙ্কের সমাধান। আশা করি সবাই 1 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে নতুন অঙ্ক নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।